শেখ হাসিনা দেশে এলেই গ্রেপ্তার, বাস্তবায়ন হবে রায়। ভারতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সংসদে বললেন দুই মন্ত্রী। তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে। যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আবারও অভিবাসী নিহত, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল মেইন অঙ্গরাজ্য। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশে এলেই গ্রেপ্তার হবেন, ভারতে বসে যারা হুঙ্কার দিচ্ছেন তারা কোনো সুযোগ পাবেন না। সংসদে এসব কথা বলেছেন সরকারের দুই মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে এলে তাকে দেয়া আদালতের রায় বাস্তবায়ন করা হবে। এদিকে ভারতে বসে হুঙ্কার দাতাদের এক হাত নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই চেতনায় বিশ্বাসীদের সবাই এক কাতারে দাঁড়াবে, এমন প্রত্যাশার কথাও জানান। অন্যদিকে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতারা। অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে। জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনি যদি তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। আমার একান্ত অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। ওই একই এখানেও বীর জন্ম নিবে বেশি করে ইনশাআল্লাহ। সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। বাংলাদেশে চলমান বিভিন্ন ভারতীয় উন্নয়ন প্রকল্প বাতিলের আশঙ্কা নাকচ করে দিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচিগুলো দুই দেশের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় চলবে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে ফেডারেল এজেন্টদের গুলিতে আবারও নিহত এক অভিবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির নিথর দেহ গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করছেন ফেডারেল এজেন্টরা। মাত্র 7 মাসে আইন প্রয়োগকারী সংস্থা আইসির সদস্যদের হাতে এ নিয়ে 4 অভিবাসীর প্রাণহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গুলিবিদ্ধ নিথর দেহ গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করার এই দৃশ্য মানবতার বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রের। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের নামে সাধারণ মানুষের ওপর এভাবেই চড়াও হচ্ছেন ফেডারেল কর্মীরা। সোমবার মেইন অঙ্গরাজ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের গুলিতে নিহত হন জোয়ান সেবাস্তিয়ান গুয়েরেরো নামে 26 বছর বয়সী এক কলম্বিয়ার নাগরিক। পরিবারের দাবি, তিনি যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসী, সেই সঙ্গে ছিল গাড়ি চালানোর লাইসেন্স। ঘটনার পরপরই তোপের মুখে ইমিগ্রেশন বিভাগ স্বীকার করে অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন না গুয়েরেরো। এ ঘটনায় জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। তবে ফেডারেল এজেন্টদের বিতর্কিত কর্মকাণ্ডে আন্দোলনে নেমেছে বর্ণবাদ বিরোধী এবং অভিবাসী অধিকার রক্ষা কর্মীরা। গত সপ্তাহে হিউস্টনে এটি ঘটেছে। আবারও আজকের ঘটনায় আমরা আতঙ্কিত। ICE এর উপস্থিতিতে আমরা নিরাপদ নই। মাত্র 6 দিন আগে হিউস্টনে ট্রাফিক তল্লাশির সময় ICEর এক এজেন্টের গুলিতে নিহত হন আরেক অভিবাসী। তথ্য বলছে, এ বছরই ফেডারেল কর্মীদের গুলিতে প্রাণ গেছে 4 অভিবাসীর। আফরিন মৌ, নিউজ 24। জুলাই মাসের প্রথম 13 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 1.427 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। গত বছরের একই সময়ের তুলনায় যা 19.5% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থ বছরের প্রথম মাসেই রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় মেটাতে সহায়ক হবে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিটেন্সের এই প্রবাহ দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আইনগত সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা ও কনসিউলার সেবা সম্পর্কে ধারণা বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসিউলেট দুবাই। এর অংশ হিসেবে কনসিউলেটের কর্মকর্তারা ফুজাইরা, তিব্বা ও উম্মুল কুয়াইনে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। পর্যায়ক্রমে উত্তর আমিরাতের অন্যান্য এলাকাগুলোতেও এই কার্যক্রম পরিচালিত হবে। এসব অনুষ্ঠানে কনসিউলার সেবার পাশাপাশি পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আমিরাতের আইন কানুন মেনে চলা, অপরাধ থেকে বিরত থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বলা হয়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার না করার ফলে অনেক সময় আইনগত জটিলতার সম্মুখীন হয়। পাশাপাশি এতে আমাদের কমিউনিটির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়। তো এই সকল প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আমাদের কমিউনিটিকে অ্যাওয়্যার করার একটা বিশেষ ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে। মালয়েশিয়ার কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্টার্টআপ ফ্রেশ মুভ। ইউনিভার্সিটি অফ মালয়ের 2 বাংলাদেশি এবং 1 মালয়েশিয়ান সাবেক শিক্ষার্থীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি দেশের কৃষক ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি মুদি দোকান, হোটেল ও রেস্তোরাঁর সংযোগ স্থাপন করবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্যামেরন হাইল্যান্ডসে এক শিক্ষা সফরে গিয়ে তিনি দেখেন উন্নত মানের ফল ও সবজি উৎপাদন হওয়া সত্ত্বেও বাজার সংযোগ, মানসম্মত প্যাকেজিং এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থার অভাবে বিপুল পরিমাণ কৃষিপণ্য বিক্রি হচ্ছে না। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে ফ্রেশ মুভ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়াতে দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা জোরদারের দাবি তোলেন। সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য শওকত হোসেন ও প্রধান উপদেষ্টা মাইন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মনিরুজ্জামান তফন। পরিশেষে জিয়া পরিবার ও বন্যার্তদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। লেবাননে যুদ্ধ অবসানের লক্ষ্যে রোমে 2 দিনের আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 26 জন স্বাক্ষরিত কাঠামো চুক্তি কিভাবে বাস্তবায়ন করা হবে, মঙ্গলবার শুরু হওয়া আলোচনায় গুরুত্ব পাচ্ছে সে বিষয়। বৈরুতের প্রধান দাবি, দক্ষিণ লেবাননের 2টি নির্দিষ্ট এলাকা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার। এরপর ধাপে ধাপে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং লেবাননের সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকেই অগ্রাধিকার দিচ্ছে তেল আবিব। হরমুজে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোর ব্যবহারকারী জাহাজের ওপর নতুন শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন তিনি। তবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে সম্পর্ক জোরদারের পথ বেছে নিয়েছেন ট্রাম্প। যদিও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ও পণ্যের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষার্থীরা কোনো মন্তব্যে আহত হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সংসদে তিনি বলেন, তার কোনো মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত ছিল না। প্রয়োজন হলে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধও জানান তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে সংসদে প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা সবাই বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে, তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। পদার্থবিজ্ঞানের যে 2টি প্রশ্ন ভুল ছিল সেগুলোতে পূর্ণ নম্বর দেয়া হবে। আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে।
বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, যেসব পরীক্ষা কেন্দ্রে ভুল ত্রুটি হয়েছে সেখানে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। শিক্ষামন্ত্রী বলেন, কোনো মন্তব্যে শিক্ষার্থীরা আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি দুঃখিত। প্রয়োজনে 13 তারিখের পরীক্ষা আবার নেয়ার কথাও বলেন তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। চিটাগাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব। আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বিদ্যালয় নেই। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দাবি পূরণ না হলে পরীক্ষার পর লং মার্চের ঘোষণা দিয়ে সংসদ ভবন এলাকা ত্যাগ করেছে শিক্ষার্থীরা। এর আগে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাব্যাপী অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল, আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট। পরে তারা নীলক্ষেত হয়ে পৌঁছায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাদের বাধা দেয় ঢাবি শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। পুলিশ ও ছাত্রদলের চেষ্টায় ক্যাম্পাস ছাড়ে আন্দোলনকারীরা। তারা তাদের ক্যাম্পাসে আন্দোলন করুক, এটা যৌক্তিক হয়, কিন্তু তারা তাদের ক্যাম্পাস বাদ দিয়ে বা শিক্ষামন্ত্রী বাদ দিয়ে আমাদের ক্যাম্পাসে এসে আন্দোলন করতে, এটা পুরোটা অযৌক্তিক একটা বিষয়। পিএম আছে এই জায়গাটা, তার সিকিউরিটি ইনশিওর করতে হবে, এটা তো সবাই জানে। ওনারা হঠাৎ করে এদিক দিয়ে আসবে, আর এখানে তো শিক্ষামন্ত্রীও নাই যে তার কাছে দাবিটা করবে। ছাত্ররা তারা বুঝে তাদের বক্তব্যটা এখানে পেশ করে তারা চলে যায়। এরপর শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। সেখানে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা স্থগিত করতে হবে এই অস্থিতিশীল অবস্থায়। আমরা লং মার্চ রাখবো, জুলাইতে যেভাবে ডেকেছি এভাবেও রাখবো। এই স্টুডেন্টের সাথে এসে এখানে রাজনীতি খেলা খেলতেছে 2 দিন পরে পরে, এগুলো কি আমাদের দায়? এদিকে একই দাবিতে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা ও পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্নের ব্যাপারে কি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তার পদত্যাগ চাই আমরা, কারণ একজন শিক্ষামন্ত্রী আছে, আমরা আশা করি না। মেন দাবি হচ্ছে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একাধিক স্থানে সড়ক অবরোধের প্রভাব পড়ে রাজধানী জুড়ে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। আইসিটি বিভাগের 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে দেওয়া হবে এই অর্থ। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জামানতবিহীন এই অর্থায়নের জন্য কাজ করবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি। তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ এই শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ এই অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঘোষণা দেন তরুণ উদ্যোক্তাদের তহবিল সরবরাহের। এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী। জানান, সরকারি অর্থে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করেই এই তহবিল পরিচালিত হবে। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি।
নতুন উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এখন থেকে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সব সুবিধা এক ছাতার নিচে পাবেন তরুণরা। আপনার এই প্রশ্নের উত্তরটা আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বন্যার পানি ধীরে ধীরে নামছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ, ক্ষুধা আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। কক্সবাজারের চকরিয়া, রামু, লামা ও আশপাশের অনেক এলাকায় এখনও ঘরে ফিরতে পারছেন না হাজারো মানুষ। আর যারা ফিরছেন তাদের ঘরে নেই থাকার মতো পরিবেশ, নেই রান্নার ব্যবস্থা, নেই জীবিকা। পানির সঙ্গে যেন ভেসে গেছে মানুষের বহু বছরের সঞ্চয়। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় নাইম আলজিকর প্রতিবেদন। পানি নেমেছে, কিন্তু উঠানে জমে আছে পুরু কাদা। চোখে পড়ে ভেঙে পড়া ঘর, নষ্ট হয়ে যাওয়া আসবাব, ভেসে যাওয়া ধান চাল আর স্মৃতির শেষ চিহ্ন। কারো রান্নাঘরে নেই চুলা, কারো শোবার ঘরে নষ্ট হয়েছে খাট, কারো গোয়াল ঘর এখন খালি। বন্যার স্রোত কেড়ে নিয়েছে গবাদি পশু, ফসল আর জীবিকার শেষ অবলম্বন। লান্দা বাড়া খাইতে বেশি কষ্ট হয়ে বাদ পানি চল চালাত ভিজে গিয়ে ধান চল নষ্ট হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে, পুরা হাঁস নষ্ট হয়ে গেছে। দেখতেছেন তো আমাদের ঘর বাড়ি তো অনেক খারাপ হয়ে গেছে, আর বন্যার পানি আজকে নামছে। বেশি দুর্ভোগে শিশু আর বয়স্করা। বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। অনেক এলাকায় এখনো নষ্ট টিউবওয়েল, অচল স্যানিটেশন ব্যবস্থা। নষ্টই চলছিল, চলছিল নষ্টই দাম। বাসলের পেট খারাপ হয়েছে, তো বা খানা ফিনা খাই পারি তো খাবার পানি তো ফাইকুক গেছে দিয়া তখন আনি। ত্রাণ মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক বেলা খাবার মিললেও পরের বেলার চিন্তায় কাটছে অসংখ্য পরিবারের দিন। এখানে তো ট্রাম দেয় নাই, ট্রাম দিছে ওইদিকে খালার ফারের দিয়ে, এখানে কিছু দেয় নাই। সত্তর হানার হারও ঠিক নেই, টাকার হারও ঠিক নেই, কিছু নাই। কৃষকের জমিতে এখন সবুজ ধানের বদলে কাদার স্তূপ, দিন মজুরের হাতে কাজ নেই। তাই বন্যার পানি নেমে গেলেও দারিদ্র্য আর অনিশ্চয়তার পানি যেন নামছেই না। বন্যা কয়েকদিনের ছিল, কিন্তু এর ক্ষত বয়ে বেড়াতে হবে মাসের পর মাস। ঘর বাঁধা, ফসল ফলানো, নতুন করে সংসার গড়া, এখন এসবই এই মানুষগুলোর জন্য কঠিন এক যুদ্ধ। নাইম আলচিকো, নিউজ 24, পেকুয়া, কক্সবাজার। এই ছিল প্রবাসের সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।